আসসালামু আলাইকুম। আপনারা যারা সৌদি আরবে ব্যবসা করছেন তাদের প্রত্যেকের জন্যই আজকের এই কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। আমার ব্যবসা সংক্রান্ত আলোচনায় আপনাকে স্বাগত। আপনারা যারা সৌদি আরবে ব্যবসা করছেন তারা প্রত্যেকেই আপনাদের পুরো বছরের হিসাব নিকাশ জাতকাতে জমা দিয়ে থাকেন। কিন্তু আপনি কি জানেন আপনার প্রদানকৃত বা জমাকৃত সেই রিপোর্টটির মধ্যে একজন অডিটরের মতামত বা অপিনিয়ন আপনার ব্যবসার ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে। আজকে আমি সেই মতামত বা অপিনিয়ন সম্পর্কে আপনাকে সহজ ভাষায় কিছু কথা বলবো, যা পরবর্তীতে আপনার সিদ্ধান্ত গ্রহণে আপনাকে সহযোগিতা করতে পারে। আপনার জমাকৃত সেই রিপোর্টটিকে অ্যাকাউন্টিং এর ভাষায় অডিট রিপোর্ট বলা হয়। এই অডিট রিপোর্টটি একজন অডিটর পরীক্ষা নিরীক্ষা করে তৈরি করেন যে আপনি আপনার ব্যবসা পরিচালনার ক্ষেত্রে অ্যাকাউন্টিং এর যে নিয়মাবলী রয়েছে সেই নিয়মগুলো আপনি মেনে চলছেন কিনা সেগুলো একজন অডিটর পরীক্ষা করে তৈরি করেন। আপনার অডিটর দেখেন যে আপনি আইএএস বা ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস বা আইএফআরএস বা ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস মেনে চলছেন কিনা সে বিষয়টি নিশ্চিত করে। সকল কিছু পরীক্ষা নিরীক্ষার পর তিনি একটি অডিট রিপোর্ট তৈরি করেন, যেখানে তিনি সাধারণত 4 ধরনের মতামত প্রদান করে থাকেন। আর সেই 4 ধরনের মতামতের উপর ভিত্তি করেই সরকার বা অথরিটি আপনার ব্যবসা সম্পর্কে কোনো ধরনের সিদ্ধান্ত নিতে পারেন। সেই 4 ধরনের অপিনিয়ন বা মতামত হচ্ছে আনকোয়ালিফাইড, কোয়ালিফাইড, অ্যাডভার্স এবং ডিসক্লেমার। আপনি হয়তো চিন্তা করে থাকতে পারেন যে আনকোয়ালিফাইড মানে হচ্ছে আপনি কোয়ালিফাই করেননি। বিষয়টা এমন নয়। আনকোয়ালিফাইড মানে হচ্ছে আপনার রিপোর্টটি সর্বোচ্চ ভালো পর্যায়ে রয়েছে এবং এটি আপনার সকল ধরনের নিয়মাবলী মেনে তৈরি হয়েছে এবং অডিটর যিনি এই রিপোর্টটি তৈরি করেছেন এবং দেখেছেন তিনি নিশ্চিত যে আপনি অ্যাকাউন্টিং এর সকল ধরনের নিয়মাবলী মেনে আপনার ব্যবসাটি পরিচালনা করছেন। আপনার রিপোর্টে যদি আনকোয়ালিফাইড অপিনিয়ন থাকে তাহলে আপনি ব্যাংক থেকে সহজে লোন পাবেন। আপনার রিপোর্টটি সহজেই জাতকা গ্রহণ করবে এবং আপনার প্রোফাইল, আপনার ব্যবসার যে প্রোফাইল রয়েছে সেটা ভালো হবে, সেটা আরো হাই হবে। পরবর্তীতে আমরা আসি কোয়ালিফাইড অপিনিয়নে। কোয়ালিফাইড অপিনিয়ন একদম খারাপ কিছু নয়, তবে নির্দিষ্ট কিছু বিষয় ব্যতীত আর সকল কিছু সঠিক রয়েছে। সেক্ষেত্রে আপনার যে রিপোর্টটি রয়েছে সেটা পুরোপুরি সঠিক না হলেও সঠিকের কাছাকাছি। আপনি হয়তো কিছু কিছু জায়গায় ভুল করেছেন, যেমন আপনি হয়তো স্টক ভ্যালুয়েশন ঠিক মতো করেননি, আপনি হয়তো কিছু লেনদেন ভেরিফাই করতে পারেননি। সেক্ষেত্রে আপনার রিপোর্টটি জাতকা গ্রহণ করবে, কিন্তু আপনার হয়তো ব্যাংক লোন পেতে কিছু সমস্যা হতে পারে বা কিছু স্বাভাবিক বিষয়ে আপনার কিছু ভোগান্তি পোহাতে হতে পারে। এরপরে আমরা চলে আসি অ্যাডভার্স অপিনিয়নে। এটা একদমই ভালো নয়, এটা আপনার ব্যবসার জন্য খুবই বিপজ্জনক। এর মানে বোঝায় যে আপনি ব্যবসাতে বেশ কিছু ভুল করেছেন, হয়তো আপনি ফেক ইনভয়েস তৈরি করেছেন। এর মাধ্যমে আপনার যে সিআর রয়েছে সেটা বাতিল হতে পারে এবং আপনার যে অ্যাকাউন্ট রয়েছে সে অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট, সেটা ফ্রিজ হয়ে যেতে পারে এবং আপনি বড় ধরনের জরিমানার সম্মুখীন হতে পারেন। আপনাকে অবশ্যই এ ধরনের মতামত এবং এ ধরনের পরিস্থিতি এড়িয়ে চলতে হবে। আর এ ধরনের পরিস্থিতি এড়িয়ে চলার জন্য আপনার যেটা করতে হবে সেটা আমি পরবর্তী অপিনিয়নের শেষে বলছি। শেষ যে অপিনিয়নটি একজন অডিটর দিতে পারেন সেটা হচ্ছে ডিসক্লেমার। ডিসক্লেমার মানে হচ্ছে অডিটর আপনার কাছ থেকে সকল ধরনের তথ্য হয়তো পায়নি, বা ওনার যে ধরনের তথ্যের প্রয়োজন ছিল আপনাকে ভেরিফাই করার জন্য সে ধরনের তথ্য উনি আপনার কাছ থেকে নিতে পারেনি। আর ডিসক্লেমার অপিনিয়ন যদি কোনো অডিটর আপনাকে দিয়ে থাকে সেক্ষেত্রে আপনার বড় ধরনের জরিমানা হতে পারে এবং জাতকা থেকে আপনার বিরুদ্ধে তদন্তে আসতে পারে। সেটা অবশ্যই আপনার ব্যবসার জন্য কখনোই ভালো হবে না। আর শেষের যে দুটো রিপোর্টের কথা বললাম, এই রিপোর্ট থেকে আপনি যদি এড়িয়ে চলতে চান তাহলে অবশ্যই আপনাকে বেশ কিছু নিয়মাবলী মেনে আপনার ব্যবসাটি পরিচালনা করতে হবে। সেই নিয়মাবলীগুলো হলো, আপনাকে অবশ্যই ভ্যাট ইনভয়েস ও বিল সংরক্ষণ করতে হবে। আপনাকে ব্যাংকের স্টেটমেন্টের সাথে মিল রেখে আপনার যে লেনদেনগুলো রয়েছে সেই লেনদেনগুলো করতে হবে। ব্যক্তিগত খরচ এবং ব্যবসায়িক যে খরচ সেই খরচগুলো একসাথে মেলানো যাবে না। আপনি যদি চান যে আপনার একটি আনকোয়ালিফাইড রিপোর্ট হোক এবং আপনার ব্যবসায় কোনো ধরনের সমস্যা না হোক, তাহলে অবশ্যই আপনাকে প্রতি মাসে আপনার ব্যবসার যে হিসাব নিকাশ রয়েছে, আপনার যে বুককিপিং, সেটা সঠিকভাবে করতে হবে। এবং জাতকাতে যখন আপনি আপনার রিপোর্ট জমা দিবেন তখন কিন্তু জাতকা আপনার কাছ থেকে আরো কিছু অতিরিক্ত ডকুমেন্ট চাইতে পারে, যেমন আপনার সিআর বা ব্যাট সার্টিফিকেট, ব্যাংকের স্টেটমেন্ট এবং আপনার যে রিকনসিলিয়েশন রিপোর্ট, ক্রয় বিক্রয় ও খরচের বিল এবং আপনার
যে আগের বছরের যে রিপোর্ট রয়েছে সেটাও চাইতে পারে, তার সাথে আপনার ট্রায়াল ব্যালেন্সও চাইতে পারে। এই সবগুলো বিষয়ই রয়েছে আপনার যে প্রতিনিয়ত যে আপনার যে হিসাব রক্ষণ, আপনার যে বুককিপিং, তার মধ্যে অন্তর্ভুক্ত। আপনি যদি প্রতি মাসে আপনি যদি সেই হিসাবগুলো করতে পারেন, তাহলে কিন্তু আপনার এই প্রবলেমগুলো অনেকাংশে সমাধানযোগ্য হবে। কারণ আপনি প্রতি মাসে যদি দেখতে পারেন যে আপনার যে সমস্যাগুলো হওয়ার সম্ভাবনা আছে সেগুলো যদি আপনি প্রতি মাসে দেখতে পারেন, তাহলে কিন্তু আপনি সেগুলোর জন্য তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করতে পারবেন এবং বছরের শেষে গিয়ে আপনার এই সমস্যা পোহাতে হবে না। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা অবশ্যই আপনাদের যে হিসাব রয়েছে সেটা প্রতি মাসে এবং প্রত্যেকটি ট্রানজেকশন ওয়াইজ আলাদা আলাদা ভাবে সংরক্ষণ করবেন এবং সেটাকে প্রতি মাসে একটি রিপোর্ট আকারে জেনারেট করে নিজেও দেখবেন এবং আপনার পরবর্তীতে আপনার যে অডিট রিপোর্ট সেখানে আপনার এই জিনিসটি প্রয়োজন পড়বে। আজকের জন্য এ পর্যন্তই। পরবর্তীতে আবার কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। আল্লাহ হাফেজ।